আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে ইফতার করলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ। শহীদ পরিবার ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি গণ ইফতার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ ইকরামুল হক সাজিদের বড় বোন ও শহীদ আনাসের পরিবার উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার 18 মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত করা হয় ইফতার মাহফিলটি। এরপর জানাবো, পরকীয়ার জেরে দিনমজুরকে গলা কেটে হত্যা, মা মেয়ে গ্রেপ্তার। চাঁদপুরের শাহরাস্তিতে পরকীয়ার জেরে আলমগীর হোসেন নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় খাদিজা আক্তার ও তার মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, মাহমুদা আক্তার সোনিয়ার সঙ্গে পরকীয়ার প্রেমে যুক্ত ছিলেন ওই দিনমজুর। অন্যদিকে নিহত আলমগীরের স্ত্রী তাসলিমা বেগম অভিযোগ করে বলেছেন, আমার স্বামী সোনিয়ার কাছে টাকা পেত, ওই টাকা দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। এদিকে ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া নিয়ে যা জানা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গা। তবে এই দাবিটি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার। জানাবো, শেখ হাসিনার মৃত্যুর দাবি করে সংবাদ প্রচার। সম্প্রতি মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে। কাল রাতেই মারা যান তিনি শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম ডেইলি ক্যাম্পাসের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমার স্ক্যানের নজরে আসে বিষয়টি। তারা এটাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে। এদিকে যশোরে নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা জেল হাজতে। যশোরের মনিরামপুরে ১২ বছর বয়সী নাতনিকে ছেলের মেয়েকে ধর্ষণের অভিযোগে দাদা লুৎফর গাজী ষাটকে আটক করেছে মনিরামপুর থানা পুলিশ। গতরাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত লুৎফর গাজী ওই গ্রামের জামির আলী ছেলে। এবং সর্বশেষ জানাবো, মহানগরীর অলিতে গলিতে মোটরসাইকেল টহল আরও বাড়ানো হবে বলেন ডিএমপির কমিশনার। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, অপরাধ প্রতিরোধে মহানগরীর অলিগলিতে নিয়মিত অন্যান্য টহলের পাশাপাশি মোটরসাইকেল টহল আরও বাড়ানো হচ্ছে। পুলিশি তৎপরতায় ছিনতাইয়ের ঘটনা এবং অনেকাংশে কমে এসছে, এটি ধরে রাখতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে ইফতার করল গণতান্ত্রিক ছাত্র সংসদ। শহীদ পরিবার ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি গণ ইফতার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। সময় জুলাই অভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ ইকরামুল হক সাজিদের বড় বোন ও শহীদ আনাসের পরিবার উপস্থিত ছিলেন। মঙ্গলবার 18 মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত হয় ইফতার মাহফিলটি। ইফতারে জবি ছাত্র শিবিরের আইন সম্পাদক সোহাগ আহমেদ বলেছেন, বিগত সময়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের ঐক্যই ছিল আমাদের শক্তি। একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এবং ঐক্যকে ভেঙে দিতে চায়। সবার প্রতি আহ্বান, আমরা যেন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো প্রশ্নে বিভক্ত না হই। আবু বাকের মজুমদার বলেছেন, অনেকেই বলাবলি করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। আমি দেখেছি শাহবাগে যে কয়টি মিছিল গেছে তার মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়কদের দায়িত্ব পালন করেছি। প্রায় আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মিটিং হতো। তিনি আরো বলেছেন, একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উস্কে দিয়েছে, আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। আজকের এ মঞ্চ থেকে বলতে চাই, গণতান্ত্রিক ছাত্র সংসদ আগামী বাংলাদেশে তাদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে লড়াই করতে চায়, যারা জুলাই
শক্তি তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত। জানা গেছে প্রায় ১,৫০০ শিক্ষার্থীদের জন্য এই আয়োজনটি করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। আয়োজনের পেছনে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূরনবী, যুগ্ম সহকারী সচিব কিশোর, সাম্য এবং সাংগঠনিক ফয়সাল মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতারা। পরকীয়ার জেরে দিনমজুরকে গলা কেটে হত্যা, মা মেয়ে গ্রেপ্তার। চাঁদপুরের শাহরাস্তিতে পরকীয়ার জেরে আলমগীর হোসেন নামে এক দিনমজুরকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় খাদিজা আক্তার এবং তার মেয়ে মাহমুদা আক্তার সোনিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ হত্যায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। নিহত আলমগীর হোসেন চিতোষী পশ্চিম ইউনিয়নের মণিপুর গ্রামে শহীদুল ইসলামের ছেলে। গ্রেপ্তার দুইজন হলেন একই গ্রামের প্রবাসী আবুল হোসেন মানিকের স্ত্রী এবং তার মেয়ে। পুলিশ সূত্র থেকে জানা গেছে, গত রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনিয়া জানান আলমগীরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিনি কাকে বিরক্ত করছিলেন, এ কারণে তাকে হত্যা করা হয়েছে। আরও জানা গেছে, সোনিয়া চিতোষী বাজার থেকে হত্যার জন্য একটি ছুরি কেনেন এবং পরে সেটি ব্যবহার করে আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আলামত উদ্ধার করেছে। অন্যদিকে নিহত আলমগীরের স্ত্রী তাসলিমা বেগম অভিযোগ করে বলেছেন, আমার স্বামী সোনিয়ার কাছে টাকা পেত, সেই টাকা দেওয়ার নাম করে তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তবে হত্যাকাণ্ডের আরও কেউ জড়িত কিনা সে বিষয়টি নিশ্চিত হতে পুলিশ মোবাইল ফোন সহ অন্যান্য সূত্র ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে। শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাশার বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, গ্রেপ্তার মা মেয়েকে আদালতে পাঠিয়ে তাদের 5 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া নিয়ে যা জানা গেল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, জুনের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পাচ্ছেন সৌদি আরবে থাকা ৬৯,০০০ রোহিঙ্গা। এসব পোস্টে দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস সরকার সৌদিতে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিমার স্ক্যানার মঙ্গলবার 18 মার্চ এক প্রতিবেদনে জানিয়েছে, এটি সঠিক নয়, বিভ্রান্তিকর তথ্য। রিমার স্ক্যানারের অনুসন্ধান থেকে জানা গেছে, সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার বিষয়টি নতুন নয়, বরং ১৯৭৫ সালের পর থেকে বিভিন্ন সময়ে এসব রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছেন। এখন এসব পাসপোর্টের মেয়াদ শেষ হয়, নবায়ন করা হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেবল এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। এ বিষয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যমটির ওয়েবসাইটে জুনের মধ্যে বাংলাদেশিদের পাসপোর্ট পাচ্ছেন সৌদিতে ৬৯,০০০ রোহিঙ্গা শীর্ষক শিরোনামে গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। দেশের মূলধারার গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবে ৬৯,০০০ রোহিঙ্গাদের মধ্যে ২৫,২৫১ জনের একটি তালিকা সৌদি কর্তৃপক্ষ ইতিমধ্যেই বাংলাদেশকে দিয়েছে। এই পাসপোর্ট নবায়ন কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সরকার অর্থ বরাদ্দ চেয়েছে। তবে বরাদ্দ তুলনামূলক কম থাকায় জুনের মধ্যে সব পাসপোর্ট নবায়ন হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সৌদি সরকার ২০১০ সাল থেকে বাংলাদেশ সরকারের উপর পাসপোর্ট নবায়নের জন্য চাপ দিয়ে আসছে। ২০২৪ সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে এই নবায়ন প্রক্রিয়া শুরু হয়। উভয় দেশের সমঝোতার মাধ্যমে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যার মাধ্যমে এই নবায়ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শেখ হাসিনার মৃত্যুর দাবি প্রচার। সম্প্রতি মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে, কাল রাতেই মারা যান তিনি শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম ডেইলি স্টারের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিমার স্ক্যানারের নজরে আসে বিষয়টি এবং তারা এটাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে। রিমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে, মারা গেলেন শেখ হাসিনা দিল্লির একটি হাসপাতালে কাল রাত
রাতেই মারা যান তিনি শীর্ষক তথ্যে বা শিরোনামে ডেইলি ক্যাম্পাসের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ডেইলি ক্যাম্পাসের একটি ফটোকার্ড নকল করে এই ফটোকার্ড তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় ফটোকার্ডটি ডেইলি ক্যাম্পাসের লোগো ব্যবহার করা হয়েছে এবং এটি প্রকাশের তারিখ 12 মার্চ 2025 উল্লেখ করা হয়েছে।